আসসালামু আলাইকুম। আগামীকাল মেডিকেল ভর্তি পরীক্ষা। আগামীকাল আমি যে সময় ভিডিও রেকর্ড করছি দুপুর ১টা। এই সময় তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো ঠিক এখন দুপুর, আজকে রাত্রে তোমার কি করণীয়, সন্ধ্যায় কি করণীয় এবং কালকে সকালে কি করবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তোমার করণীয়। আমি পুরা ব্যাপারটা নিয়েই আসলে কথা বলবো। ভিডিও খুব বড় করব না, খুব সংক্ষেপে আমি বলে যাব। চলে আসো। আমি এখানে যেটা লিখেছি যে পরীক্ষার হলে তুমি কি নিয়ে যাবা, কি নিবা না। তো পরীক্ষার হলে তোমার যেগুলো লাগবে, মাস্ট লাগবে, সেগুলো হচ্ছে ২টো কলম লাগবে। ইউজড কলম, মানে আগে থেকে দাগ টাগ দেওয়া। তো এরকম ২টো কলম যে ২টার কালি দেখা যায়, হ্যাঁ? ধরো এখানে আমার কাছে একটা কলম আছে। এই কলমটা কিন্তু বাইরে থেকে কালি দেখা যাচ্ছে না, শীষ দেখা যাচ্ছে না। তো শীষ দেখা যায় বা কালি দেখা যায় এমন ২টো কলম তুমি নিবা। এরপরে হচ্ছে তোমার যে কালার অ্যাডমিট কার্ডও তো মাস্ট নিতে হবে। এর বাইরে হচ্ছে এইচএসসির অ্যাডমিট অথবা রেজিস্ট্রেশন কার্ড। তো এর একটা কপি তোমাকে নিয়ে যেতে হবে। তো এইটা, আর সেকেন্ড টাইমার অনেকে আছো যে হয়তো মেইন কপিটা নাই, সেক্ষেত্রে তুমি আ যা আছে সেটা নিয়ে গেলেই হবে। তোমার অ্যাডমিট কার্ড যেটা, সেটা কিন্তু সবচেয়ে আসল ব্যাপার। এর বাইরে তুমি কিছু টাকা রাখতে পারো এজন্য যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে হল থেকে বেরোনোর পর আব্বু-আম্মুকে খুঁজে নাও পেতে পারো। তোমার কাছে ফোনও নেই। ফলে অনেক সময় দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, একটা প্যারা যায়, হ্যাঁ? তোমার কাছে টাকা থাকলে কিন্তু তুমি চাইলে নিজে চলে আসতে পারবা। কাউকে ৳১০ দিয়ে একটা ফোন দিতে পারবা সেখান থেকে, আব্বু-আম্মুকে। তো এটা কিছু টাকা পকেটে রাখবা। আর যেগুলা নিয়ে হলে ঢুকতে পারবা না বা গেটের ভিতরেও যেতে পারবা না, হার্ডবোর্ড অনেকে নিয়ে যেতে চাও। পানির বোতল নিয়ে ঢুকতে পারবা না। ফাইল, ট্রান্সপারেন্ট ফাইল এটা নিয়ে আসলে ঢোকা যায় না। ফলে তুমি যেটা করতে পারো, তুমি চাইলে একটা ফাইল নিয়ে যেতে পারো, একটা পানির বোতল নিয়ে যেতে পারো যে বাইরে পানি খাওয়ার জন্য, অন্তত পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে তো পানি খাওয়ার প্রয়োজন হতে পারে, বা একটা ফাইল নিয়ে যেতে পারো। তাহলে এই কয়েকটা জিনিস যদি তুমি নিয়ে যাও, তাহলে তুমি পরীক্ষা খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করে আসতে পারবা। আচ্ছা। তো এরপর চলে আসো আমরা ১১ তারিখ অর্থাৎ আজকে রাত্রে তোমার কি করণীয় সেটা একটু বলি। তো ১ম পয়েন্ট যে উপরে যেগুলো বললাম যে যেগুলো তোমাকে নিয়ে যেতে হবে, এগুলো আগের দিনই রেডি করে রাখা। হাতের কাছে রাখা, একবার সুন্দর করে একটা ফাইলে রাখা। তুমি ফাইল নিয়ে যাও, পরে ফাইল ওটা ফেলে দিবে, ওটা ফেলে দিক, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে একটা গাড়ি রেডি রাখা। যারা একটু দূরে যাবা, একটু দূরের পথে যাবা, হ্যাঁ? তাহলে একটা গাড়ি রেডি রাখা যদি সম্ভব হয় সেটা খুবই ভালো। এর পিছনে কারণটা হচ্ছে পরের দিন আসলে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা, ফলে বেশ একটা প্রেশার হয়, হ্যাঁ? গাড়ি ঘোড়া পাওয়া যায় না। অনেক বেশি একটা chaos তৈরি হতে পারে। এরকম সম্ভাবনা অনেক সময় হয় যে তুমি গাড়ি পাচ্ছ না। যদি তুমি খুব ক্রাউডেড কোনো জায়গায় থাকো। তো আগে থেকে যদি আগের দিন একটা গাড়ি রেডি রাখতে পারো, দূরের পথ যাবা, সেটা খুবই ভালো। এর বাইরে হচ্ছে দ্রুত ঘুমানো। দ্রুত ঘুমানোটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনেক সময় হয় যে আ পরীক্ষার আগের রাতে টেনশনে ঘুম আসে না। তুমি যদি কোনো কারণে ঘুমাইতে না পারো, তাহলে দেখা যাচ্ছে যে মাথা খুব ভালো অনেক সময় কাজ করে না আমাদের, তাই না? ফলে ঘুমানোর চেষ্টা করবা এবং ঘুমানোর ক্ষেত্রে অবশ্যই আগের দিন রাত ১০টা দিকেই তুমি চলে যাবা ঘুমাইতে এবং মোবাইল আ কাছে রাখবা না। মোবাইল কাছে থাকলে কিন্তু ঘুম আসবে না। ফলে চেষ্টা করতে হবে দ্রুত ঘুমানোর জন্য। আ এবং এটা মাস্ট করতে হবে। তুমি ভোরে উঠো। তাড়াতাড়ি ঘুমায়ে যাও, তুমি ভোরে উঠো। হুম? কিন্তু দ্রুত ঘুমানোর চেষ্টা মাস্ট করতে হবে। তাহলে যা কিছু লাগবে সেগুলো আগে থেকে রেডি রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ। আর তাড়াতাড়ি ঘুমানোটা খুব গুরুত্বপূর্ণ। এবং রাতের বেলায় অবশ্যই তুমি খাবার খাবা এবং খাবার এবং নামাজ এই ২ টা ভুল করা যাবে না। একটা হচ্ছে আ হেলথি খাবার খাইতে হবে এবং তুমি ভালোভাবেই রাতের বেলায় তুমি ভালোভাবেই খাও। সুন্দরভাবে খাও। খাওয়া-দাওয়ায় অনিয়ম করা যাবে না। ঘুমে অনিয়ম করা যাবে না। আরেকটা হচ্ছে তুমি যে ধর্মেরই হও, ওই ধর্ম অনুযায়ী প্রার্থনা করো। নিয়মিত প্রার্থনা করো। এই মুহূর্তে প্রার্থনা করাটা, নিজেকে স্থির রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস মনে রাখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে তুমি আসলে যদি পড়াশোনা করে যাও তাহলে তুমি পরীক্ষা ভালো দিবা। এটাই নিয়ম, এটাই লজিক, এটাই হয় সবসময়। ফলে তুমি পড়াশোনা করলে পরীক্ষা ভালো হবে, এইটাই স্বাভাবিক। এরপর একটু চলে আসো ভেন্যু। এখানে কিন্তু ২ টা ব্যাপার আছে। একটা হচ্ছে সেন্টার, আরেকটা হচ্ছে ভেন্যু। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই যে তোমার সেন্টার হতে পারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। কিন্তু স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আন্ডারে কয়েকটা ভেন্যু আছে। এই ভেন্যু গুলাতে তোমার এক্সাম হবে। ফলে তুমি খেয়াল করবে যে তোমার ভেন্যু কোনটা, সেই ভেন্যুতে যেতে হবে। এটা যে মাস্ট, তোমার ঢাকা মেডিকেল কলেজ তোমার সেন্টার। ঢাকা মেডিকেল কলেজে গেলে হবে না। তোমার যে ভেন্যু সেখানে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। নাম্বার 1। আর ২ নাম্বার হচ্ছে যদি অপরিচিত ভেন্যু হয় আগেই যাবা, এজন্য যে ভেন্যুর আশেপাশে খুব জ্যাম হয়ে যায়। তখন কিন্তু গাড়ি, মানে দেখা যায় যে হাফ কিলোমিটার আগ পর্যন্ত গাড়ি চলতেছে না।
তখন হয়তো তোমাকে নেমে হাঁটা লাগতে পারে, হ্যাঁ? তো আস্তে ধীরে হেঁটে আসতে পারবা। ওই সময়টা যেন তোমার হাতে থাকে। এবং মিনিমাম ১ ঘন্টা, সেটা ১.৫ ঘন্টা হলে আরো ভালো। কিন্তু মিনিমাম ১ ঘন্টা আগে ভেন্যুতে পৌঁছাবা। এবং ভেন্যুতে পৌঁছানোর ক্ষেত্রে তোমার সাথে যদি কোনো অভিভাবক থাকে বা বন্ধু-বান্ধব থাকে খুবই ভালো। সেটা হলে বেস্ট ভালো হয়। আর সাথে তোমার কাছে কোনো বইও থাকতে পারে। এর যেকোনো বই। এমন না যে ওই বইটা পড়েই তুমি চান্স পেয়ে যাবা। যেকোনো একটা বই তোমার কাছে যদি থাকে, ওই বইটা তুমি দেখতে পারো লাস্ট মোমেন্টের জন্য। ওই বইটা তুমি লাস্ট মোমেন্টের জন্য দেখতে পারো। এখন একটু চলে আসো নিচে, সকালে নামাজ বা প্রার্থনা। সকালে উঠে তুমি যেহেতু ভোরে উঠবা, উঠে অবশ্যই নামাজ পড়বা। এর বাইরে তুমি যখন রওনা দিবা, তখনও চাইলে ২ রাকাত নফল নামাজ পড়ে আসতে পারো। এক্ষেত্রে মনটা স্থির হয়, সৃষ্টিকর্তা আর উপর যে ভরসা, ওই ভরসাতেই দেখবা যে তোমার পরীক্ষাটা ভালো হয়ে গেছে। গোসল, হালকা নাস্তা করা। আমি এটা খুব প্রিফার করি যে তুমি গোসল করো। গোসল করলে যেটা হয় যে তুমি জানো যে অনেক সময় গোসল করলে অনেক বেশি ফ্রেশ লাগে। হালকা একটু নাস্তা করলা, অবশ্যই কিছু খেয়ে আসবা। কারণ তুমি কিন্তু লম্বা সময় কিছু খেতে পারবা না। হ্যাঁ? ফলে হালকা নাস্তা করে, গোসল করে তারপর চলে আসলা সুন্দরভাবে পরিপাটি হয়ে একটা আ এমন একটা একেবারে নতুন ড্রেস, আনকমফোর্টেবল ড্রেস পরার দরকার নেই। তুমি সবসময় একটা কমফোর্টেবল ড্রেস পরার চেষ্টা করবা। একটু পুরনো হোক। তুমি ইউজ করছো এমন ড্রেস, কোনো সমস্যা নেই। যেটা পরে তুমি কমফোর্টেবল। দেখা যাচ্ছে এমন একটা ড্রেস কিনছো, জুতা হচ্ছে নতুন একটা জুতা কিনছো, জুতা ব্যথা করতেছে, পায়ে ব্যথা করতেছে। আরেকটা সমস্যা। ফলে কমফোর্টেবল জিনিসপত্র নিয়ে চলে আসবা। তো হল যখন খুলে দিবে ঠিক ১০ টায় এক্সাম, ঠিক ৯:৩০ টায় তোমার হল খুলে দিবে। তো রুমে চলে যাবা। সাথে, সাথে তুমি আ সুন্দর মতো নির্দেশ মতো রুমে পৌঁছায় যাবা। রুমে পৌঁছায় গিয়ে আসন গ্রহণ করবা। আশেপাশে যারা আছে তারা যদি কথা বলে, "কি খবর? কেমন আছো?" তুমি চাইলে কুশল বিনিময় করতে পারো। কিন্তু এইটা কি, ওইটা কি আ বলো তো, পড়া ধরাধরি সেশন যে তখন আসলে চান্স পেয়ে যাবো এরকম কোনো ব্যাপার নাই। কারণ তুমি ধরে নিবা যে আশেপাশে তোমার পুরো হলে তুমিই চান্স পেতে যাচ্ছ বা আরো ১-২ জন চান্স পেতে যাচ্ছে। ফলে তুমি ওখানে সবচেয়ে ভালো স্টুডেন্টদের একজন। ফলে আল্টিমেটলি তোমাকে আসলে কেউ হেল্প করতে পারবে না। তোমার নিজের পরীক্ষা নিজেকেই দিতে হবে। হুম? তো ওয়াশরুম সেরে ফেলা যেটা, সেটা হচ্ছে তুমি ওয়াশরুম খুঁজে বের করে আগেই পরীক্ষা শুরুর আগেই হচ্ছে ওয়াশরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় তুমি সেটা যেতে পারো। এবং এখানে একটু চলে আসো। যখনই পরীক্ষক চলে আসলেন, পরীক্ষক কিছু নির্দেশনা দিবেন, হ্যাঁ? তো পরীক্ষক যে নির্দেশনা দিবেন সেগুলো খুব মনোযোগ দিয়ে শোনা। সেখানে অনেক কিছু উনি বলতে পারেন যে ওএমআর ছিঁড়তে হবে কি ছিঁড়তে হবে না, কতক্ষণ তুমি টাইম পাবা। কারণ একটা কমন নির্দেশনা থাকে। কিন্তু এর বাইরেও পরীক্ষকরা অনেক সময় দেখা যায় যে তাদের মতো করে বলেন। ফলে ওই পরীক্ষক যেভাবে চান, যেভাবে উনি নির্দেশনা দিচ্ছেন তুমি সেভাবেই আসলে সব নির্দেশনা পালন করবা। এরপর চলে আসো। এক্সাম শুরু হওয়ার পর তোমার যে করণীয়গুলা, প্রশ্ন এক পলক দেখে নেওয়া। দেখে নেওয়া একটা রিজন, সেটা হচ্ছে হতে পারে যে একটু একটা জায়গায় ছাপা পড়ে নাই, হ্যাঁ? এরকম হয়। তো ছাপা পড়ে নাই। সেক্ষেত্রে উনি প্রশ্ন পাল্টায় দিবেন। অথবা এক পলক দেখে নিলে তুমি আরো একটা জিনিস বুঝতে পারবা, সেটা হচ্ছে প্রশ্নটা আসলে কেমন হইছে। একটা আইডিয়া পেতে পারবা। তো এর মানে এই না যে ওইখানে তুমি ধরো প্রশ্ন একটু কঠিন হলো, তুমি প্যানিক খেয়ে যাবা, এরকম কোনো ব্যাপার না। কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে প্রশ্নটা আসলে সহজ হইছে নাকি কঠিন হইছে। আচ্ছা, রোল সিরিয়াল এটা সাবধানে পূরণ করা। তো এটা খুবই ইম্পোর্টেন্ট যে তোমার রোল যেটা সেটা খুব সুন্দরভাবে পূরণ করা। সিরিয়ালটা খুব সুন্দরভাবে পূরণ করা। এবং কোনো কিছু না বুঝলে তুমি পরীক্ষককে জিজ্ঞেস করতে পারো যে, "স্যার এটা কিভাবে করব?" নিজে পাকনামি করতে চাওয়ার দরকার নেই। ওএমআর ছিড়ব কিনা সেটাও স্যারই বলে দিবেন। ফার্স্টেই আসলে বলে দিবেন উনি। নিজের দায়িত্বেই বলে দিবেন। আর সিগনেচার যেটা সেটা ইম্পোর্টেন্ট। তুমি অ্যাডমিট কার্ডে যে সিগনেচার দিয়েছো, তুমি ঠিক সেই সিগনেচারটাই কিন্তু ওখানে দিবা। উনি কিন্তু সিগনেচার মিলাবেন। উনি ২ টো জিনিস মিলান। একটা হচ্ছে তুমি অ্যাডমিট কার্ডটা আনছো কিনা, আর অ্যাডমিট কার্ডের সিগনেচারটা দেখেন। মেইনলি এই ২ টা জিনিসই আসলে দেখা হয়। তো প্রশ্ন এক পলক দেখে নেওয়া এবং প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিয়ে নেওয়া যে প্রশ্নটা আসলে কেমন হইছে। তো এরপরে আসো আমরা এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটা আমরা একটু দেখব। তো ১ম পয়েন্ট হচ্ছে সিরিয়াল ভুল করা যাবে না। অর্থাৎ তুমি ৫ নাম্বার প্রশ্ন দাগাচ্ছ। তো সেক্ষেত্রে হচ্ছে তুমি ওএমআর এও যেন ৫ নাম্বারটাই দাগাও। এটা খেয়াল রাখতে হবে। মানে প্রশ্নের নাম্বার আর ওএমআর এর নাম্বারটা মিলাবা। এরপরে আসো একদম অপরিচিত ছাড়া সব প্রশ্ন দাগানো। অর্থাৎ কিছু প্রশ্ন তুমি পাবা। প্রশ্ন সহজ হতে পারে। তোমার কাছে মনে হতে পারে যে একটু বড় অপশনের প্রশ্ন বেশি আসছে। সেক্ষেত্রে প্রশ্ন হয়তো স্ট্যান্ডার্ড হইছে বা একটু কঠিনের দিকে গেছে। এনিথিং যেকোনো কিছু হতে পারে। তো এগুলা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তুমি যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে একটা প্রশ্ন, যে প্রশ্নটা তুমি একদমই অপরিচিত, প্রশ্নটা কি সেটাও বুঝতেছো না, অপশনগুলাও বুঝতেছো না, সেক্ষেত্রে তুমি চাইলে ওই প্রশ্নটা স্কিপ করে আসতে পারো। কিন্তু চেষ্টা করতে হবে যে যত বেশি দাগানো যায়।
যদি তুমি মানে সর্বোচ্চ সংখ্যক দাগানোর চেষ্টা করবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং বেশি দাগাইলে তোমার কখনোই লস হয় না। তুমি যদি ১০ টা বেশি দাগাও, ২ টা হইলেই কিন্তু তোমার ওটা কাটাকাটি হয়ে যায়। ২ টা হলে ২ মার্ক পাবা, ৮ টা যদি ভুল করো তোমার ২ মার্ক কাটা যাবে। তাহলে কিন্তু কাটাকাটি। ফলে ১০ টা তুমি বেশি দাগাইলা, একটু আইডিয়া করে দাগাইলা ১০ টা, সেক্ষেত্রে ২ টা হইলেই হচ্ছে। কিন্তু অনেক মানে মেক্সিমাম ক্ষেত্রে যেটা হয় মিনিমাম ৩ টা ৪ টা হয়। ওকে। যেহেতু তোমার আইডিয়া আছে প্রশ্নগুলা সম্পর্কে। আর নরমালি আমরা যেভাবে দাগাই যে আগে সহজগুলা দাগাই যাই, তারপর একটু কঠিনগুলা। সেক্ষেত্রে তুমি যে স্ট্র্যাটেজি ফলো করে সবসময় এক্সাম দাও। এক্ষেত্রে তুমি মডেল টেস্ট দিছো, অসংখ্য মডেল টেস্ট। সেখানে তুমি যে স্ট্র্যাটেজি ফলো করে এক্সাম দিছো, আমি তোমাকে সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে বলব। নতুন কিছু ট্রাই করার দরকার নাই এবং আমি এখানে যেগুলো বলছি সেগুলো সতর্ক থাকা। এই সতর্ক তো থাকতেই হবে অবশ্যই। কিন্তু নতুন স্ট্র্যাটেজি ফলো করার দরকার নাই বা নতুন কিছু ট্রাই করার দরকার নাই। নরমালি একটা পরীক্ষার সতর্কতার সাথে দিব এবং যেভাবে আমি একটা এক্সাম স্ট্র্যাটেজি দাগাই, সেভাবে আগে সহজগুলা, তারপর একটু কঠিনগুলা, তারপর একটু যেগুলা চিন্তা ভাবনা করতে হবে, হয় না যে একটু বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য এই ধরনের প্রশ্ন একটু সময় লাগে। ফলে আগে যেগুলা তুমি পারো, নিশ্চিতভাবে পারো সেগুলা। এবং আরেকটা ব্যাপার যে তুমি কিন্তু তোমার যে প্রশ্ন সেখানে কিন্তু রাফ করতে পারবা। তুমি চাইলে একটা পেন্সিলও নিয়ে যেতে পারো। হ্যাঁ? তো তুমি আস্তে করে এবং আরো একটা ব্যাপার করতে পারো, অনেকে যেটা করে যে ছোট্ট করে এমনভাবে ফোঁটাটা দেয় পেন্সিল দিয়ে যে বোঝা যায় না। হুম? তবে একটা ব্যাপার বলি যে ওএমআর যেটা দেয়, ওএমআর এর কিন্তু সাইডে বর্ডার থাকে। ওই বর্ডারে যদি দাগ পড়ে তাহলে কিন্তু প্রবলেম হয়। ফলে ওই বর্ডারে যেন দাগ না পড়ে এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এর মাধ্যমে হচ্ছে তুমি এইভাবে এবং পুরো সময়টা কাজে লাগাবা ১ ঘন্টা ১৫ মিনিট। কখনোই এমন না হাল ছেড়ে দিবা না। প্রশ্ন যেমনই হোক তুমি তোমার ১ ঘন্টা ১৫ মিনিট সময়কে সর্বোচ্চ ইউজ করবা। এবং পরীক্ষার হলে কখনো এই চিন্তাটা আনবা না যে আমাকে চান্স পাইতে হবে, ঢাকা মেডিকেলে চান্স পাইতে হবে, চান্স না পাইলে আমার কি হবে? এরকম কোনো কিছু না। তুমি শুধু চিন্তা করবা যে আমি জাস্ট চোখ বন্ধ করে একটু আ মানে প্রশ্বাস-নিঃশ্বাস একটু লম্বা সময় ধরে নিয়ে আ নিজেকে বোঝাবা যে আমি একটা পরীক্ষা দিতে আসছি। আমি এতদিন পড়াশোনা করছি, কষ্ট করছি। আমি একটা ভালো পরীক্ষা দিতে চাই এবং আমি যা পারি সেটা লিখে আসতে পারলেই আমার চান্স হয়ে যাবে। এবং এটাই ট্রু। ফলে তুমি তোমার সর্বোচ্চ, তুমি ভালো পরীক্ষা দিলেই তোমার আর এদিক ওদিক তাকাইতে হবে না। ঠিক আছে? সবার জন্য শুভকামনা। সবাই সুন্দরভাবে এক্সাম দাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সেলিব্রেশন এ সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।